রাজনৈতিক দল নিষিদ্ধ আর পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করলে ক্ষতিপূরণ দিতে হবে, হুঁশিয়ারি আমির খসরুর। রাজধানীতে জামাত সহ 7 ইসলামী দলের বিক্ষোভ, জুলাই সনদের আইনি ভিত্তি আর পিআরে বাধা দিচ্ছে একটি দল, অভিযোগ গোলাম পরওয়ারের। আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধানে আসা প্রেস সচিবের। ইসি আইন সংস্কারে নির্বাচনের কাজে গতি বাড়বে, ধারণা সরকারের। রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু জাতীয় নির্বাচনের তাগিদ বিশ্লেষকদের। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলন প্রত্যাহারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, ট্রাইব্যুনালে সাক্ষ্যে জানালেন নাহিদ ইসলাম। জোর করে বিবৃতি নিয়েছিলেন ডিবির হারুন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা ও নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি। বলেন, আলোচনা চলাকালে জামাতে কর্মসূচির প্রয়োজন ছিল না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে তার ক্ষতিপূরণ দিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর নিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের সমস্যা দেশের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশাবাদী বিএনপি মহাসচিব। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। এদিকে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার বাসায় দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীলতা চায়, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না, ঐক্যমত হওয়ারই কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা। সুতরাং সব জায়গাতে ঐক্যমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই, তাই আলাদা আলাদা দল হইতো না, আমরা বাকশাল হয়ে যেতাম, তাই না? তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। আর এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে এখন জবাবদিহিতা নেই। নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহিতার জায়গায় দেশকে ফিরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি অন্যতম লক্ষ্য ভোটারদের আস্থা অর্জন করা, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, এরই মধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র করে পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করছে। সমন্বিত এই প্রয়াসের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি দলের শক্তি, কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। অন্যদিকে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হয়। এতে সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো, সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
কান্ট্রি অফিসার ডে আর্ন অংশ নেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় ও আগামী জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসবে হুঁশিয়ারি জামাত নেতাদের। তাদের অভিযোগ, একটি দলের ষড়যন্ত্রে পা দিয়ে জুলাই সনদ নিয়ে শুভঙ্করের ফাঁকি দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। তাই আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল হাসান। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে জামাত ইসলামী। বৃহস্পতিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে দাবি করে জামায়াত নেতারা বলেন, নির্বাচনের আগে সংস্কার না হলে আরেকটি ফেসিবাদের জন্ম হবে। আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না, তখন পালানোর জায়গা পাবেন না। কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ সময় হুঁশিয়ার করে বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণদাবি উপেক্ষা করলে দেশ গভীর সংকটে পড়তে পারে। সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে, তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন, পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকল বিভাগীয় শহরে এবং 26 তারিখ সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআর পদ্ধতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে গণভোট আয়োজনের অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে অনুরোধ জানান তিনি। এ সময় মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হতে পারে। তাই পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। এই পদ্ধতিতে নির্বাচন হলে পেশি শক্তি ও কালো টাকা ব্যবহার বন্ধ হবে, কেন্দ্র দখলের রাজনীতিও বন্ধ হবে। দেশে বর্তমানে ৮০% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আছে বলেও দাবি রেজাউল করিমের। যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি 3টা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপরে নির্বাচনে যেতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। বাস, তার তো এককভাবে সরকার গঠন করতে পারছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত অনুষ্ঠানে বক্তাদের অভিমত, রাষ্ট্রের স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ সবকিছুর জন্যই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, বিএনপিকে সরকার গঠন করতে হবে এমন কোনো কথা নেই। জনগণ যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবেন। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নির্বাচনে ঘোষণা দিয়েছে, আর এর মধ্য দিয়ে এক প্রকার সময়ও গণনা শুরু হয়ে গেছে। যদিও জুলাই সনদ নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে চূড়ান্ত ঐকমত্য হয়নি, তাই এ নিয়ে আলোচনাও তুঙ্গে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার
রাজধানীতে স্টেডিয়াম মিলনায়তনে সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচন অঙ্গনে দুর্বৃত্তায়ন হয়েছে, অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় হয়েছে বড় দুর্নীতি। আমাদের এই যে দুর্নীতি দুর্বৃত্তায়ন, এটার মুক্ত করতে হবে আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে। তো আমরা যেটা চিহ্নিত করেছি, আমাদের নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, নির্বাচনী অঙ্গন। আজকে সংস্কার প্রস্তাবের যেগুলো এত পাতা পাতা লিখতে হচ্ছে, আমি অন্তত কমিশনের একজন চেয়ারম্যান ছিলেন, তাকে জিজ্ঞেস করতাম, আপনি কি মনে করেন যেগুলো কেউ পড়ে দেখবে? বাস্তবায়ন তো করা দূরের কথা। কেন আপনি বুঝতে পারছেন না যে রাজনৈতিক পরিস্থিতি যদি স্বাভাবিক না হতে পারে, কোনো কিছু কাজে আসবে না? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সংস্কারের বিষয় সব দল একমত হবে না, এটিও গণতন্ত্রেরই অংশ। 20 বছর যারা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে পারেনি, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিক। তারা যেই রাজনৈতিক দলকে বা যে মতবাদকে তারা সবচেয়ে বেশি ভোট দিবে, তারাই সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করতে হবে এরকম কোনো কথা আমি বিশ্বাস করি না। কিন্তু আমরা যদি এই পারস্পরিক আস্থাগুলো না রাখি, তাহলে আমি মনে করি না কোনো সংস্কারে কোনো কাজ হবে। দুর্নীতি অনিয়মের শৃঙ্খল ভেঙে দেওয়া হয়েছে দাবি করে জ্বালানি উপদেষ্টা বলেন, স্বল্প সময় সরকারের পক্ষে সিগনিফিক্যান্ট কাজ করা সম্ভব নয়। এটা খুব অদ্ভুত শোনাবে যে আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হচ্ছে। একদিকে এই আইনের অধীনে অনেক দামে বিদ্যুৎ জ্বালানি কিনবে, আবার একটা ব্যবস্থা করা হয়েছিল যে সরকারের আগে ছিল একটা বিআরসির ক্ষমতা ছিল বিদ্যুতের দাম বাড়ানো, সেই ক্ষমতাটা সরকার নিয়ে নিয়েছে। বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা বড় ধরনের ঝুঁকিতে আছে বলেও মন্তব্য করেন বক্তারা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার। চাকসু ও রাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি। এ দুটো নির্বাচনও ভালো হবে বলে আশা করেন। রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুত ফল প্রকাশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মেশিনের মাধ্যমে ভোট গণনার পক্ষে মত দিয়েছেন। বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, 2 বিশ্ববিদ্যালয় নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে সভায়। তিনি জানান, ছাত্র সংসদ নির্বাচনগুলো যে কারণেই হোক জাতীয় আগ্রহে পরিণত হয়েছে। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্যই তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। একটা হলো মেশিনের মাধ্যমে করছে ওএমআর পদ্ধতি, আর একটা হলো হাতে গোনা। তো এখন যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তা আমরা তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গোনাটা হয়। শেষ হয়েও হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশা, আলোচনার মাধ্যমেই মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ 2025 ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তা নির্বাচনী কাজে গতিশীলতা আনবে বলে বিশ্বাস সরকারের। রিপোর্ট SM ফয়েজের। উপদেষ্টা পরিষদের 43তম বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব। প্রস্তাবটা আজকে
এটা ক্যাবিনেটে পাশ হয়েছে। আর আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনের সংশোধনের প্রস্তাব। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে। এবং জানান চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। এটা সবাই যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। আপনি জানেন এই বছর জাতিসংঘের 80তম বার্ষিকী, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অকেশন। তো সেই জন্যে যেহেতু এই পার্টিগুলো পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে আমরা চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয় বলেও দাবি করেন তিনি। এবং আমরা আশাবাদী যে এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তি দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভিকটিম ও তাদের পরিবার যেন ন্যায় বিচার পায়। শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক সাক্ষ্য দেওয়ার সময় জানান, আন্দোলন থেকে সরে আসতে তাদের জীবন নাশের হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল। ডিবির হারুন জোর করে তাদের কাছ থেকে বিবৃতি নিয়েছিলেন বলেও জানান নাহিদ। এদিকে নাহিদ ইসলামের জেরা রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জবানবন্দি দিতে বৃহস্পতিবারও ট্রাইব্যুনালে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন তিনি। শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। চিফ প্রসিকিউটর জানান, সাক্ষ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পুরো বর্ণনা তুলে ধরেছেন নাহিদ ইসলাম। আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। তো আশা করছি এরপরে ওনার বক্তব্যের পরে আমরা আমাদের টেকনিক্যাল একজন এক্সপার্ট আছেন এবং আইও আছেন, হয়তো এর বাইরে ম্যাক্সিমাম আমরা চিন্তা করে দেখব, আমরা ফাইনাল ডিসিশন নেব। হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, জবানবন্দিতে নাহিদের বক্তব্যের অসঙ্গতি ও ভুলগুলো তুলে আনার চেষ্টা করছেন। যে কোনো জবানবন্দিতে তো ভুল ত্রুটি থাকে, তার জবানবন্দির মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে, কিছু সত্যতাও আছে। এই আন্দোলনটা একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা, এটাই আমি আনতে চাই। এদিকে বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করার মামলায় অভিযোগ গঠন করে 16 অক্টোবর সূচনা বক্তব্যের তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের নাগরিকত্ব নেই বলে যে দাবি করেছেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, যুক্তরাজ্য ও বাংলাদেশের 2টি গণমাধ্যমের তদন্ত প্রতিবেদনে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন বাংলাদেশের নাগরিক নন তিনি। এ নিয়ে ব্যাপক শোরগোলের জেরে ব্রিটিশ দৈনিক দ্য টাইম ও বাংলাদেশের বহুল প্রচারিত একটি সংবাদপত্র যৌথ তদন্ত শুরু করে। বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করলে এ বিষয়ে মিথ্যাচার স্পষ্ট হয়ে যায়।
নথিপত্রে দেখা গেছে ব্রিটিশ এমপি টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হয়েছে 2011 সালেই। এতে তিনি ঢাকায় ধানমন্ডির 5 নম্বর সড়কে নিজের খালা শেখ হাসিনার সুধা সদনের ঠিকানা ব্যবহার করেছেন। এনআইডিতে টিউলিপ পেশার স্থলে উল্লেখ করা আছে বেসরকারি চাকরি আর জন্মস্থান ঢাকা। 2011 সালে আবেদনের প্রেক্ষিতে তার নামে দ্বিতীয়বার পাসপোর্ট ইস্যু করা হয়। গত 12 আগস্ট যুক্তরাজ্যের পত্রিকা ফিনান্সিয়াল টাইমসে টিউলিপের আইনি পরামর্শক স্টেফেনসন হারউডের মুখপাত্র বলেছিলেন, টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি, এমনকি শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি। 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ সোমবারের মধ্যে জারি না হলে কঠোর কর্মসূচিতে হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব বলেন 7 কলেজের শিক্ষার্থীরা। এর আগে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে নানান স্লোগান দেন তারা। এ সময় শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, 2017 সালের পর যে শিক্ষকরা কখনো শিক্ষার্থীদের পাশে ছিলেন না, এখন 7 কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে বাধা দেওয়ার চেষ্টা করছেন 7 কলেজের এক শ্রেণীর শিক্ষক। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলে জানান তারা। আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও তোলেন শিক্ষার্থীরা। যেহেতু অধ্যাদেশ হয়ে গেলেই সামষ্টিক সমস্যাগুলো মিটে যায়, সেক্ষেত্রে আগামী সোমবারের মধ্যে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সুস্পষ্ট রোডম্যাপ অধ্যাদেশের সকলের সামনে পরিষ্কার করতে হবে। আগামী সোমবারের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ পরিষ্কার না করলে এই শহরে 7 কলেজ শিক্ষার্থীরা বিগত সময়ের মতো করে ভয়ঙ্করভাবে রাস্তায় নামবে, কারণ আমাদের ভাইগণ আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি বিনা ভোটে নির্বাচিত হতে চায় না, যুদ্ধ করে লড়াই করে জিততে চায় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাই স্কুল মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কেউ যেন আর ভোট চুরি করতে না পারে। বিএনপি ভোট চুরি করতেও চায় না, সবাই যেন সবার ভোটটি দিতে পারে, বিএনপি তাই চায়। মানুষ যাকে খুশি, যাকে তার পছন্দ তাকেই ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। সমাবেশে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, তিনি নির্বাচিত হলে পাটকেল ঘাটাকে উপজেলা করা হবে। এদিকে সমাবেশকে ঘিরে গোটা তালা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। হাজারো নারী ও পুরুষ সহ অসংখ্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সমাবেশ স্থল। আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না, আমরা চাই যুদ্ধ করে লড়াই করে জিততে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে, কারণ জনগণের ভোটের দ্বারাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সুতরাং আমরা সকলে যেন আমাদের ভোটটি আমরা দিতে পারি। ইনশাআল্লাহ ওয়ার্ডে ওয়ার্ডে থানায় কমিটি হবে। যে বোনেরা আমাদের মাঠে ছিলেন, মাঠে কাজ করেছেন, তাদের নিয়ে আমি বলবো কমিটি করতে, এবং তারপরে যারা নতুন সদস্য আসতে চান তাদেরকেও আপনারা করে রাখবেন। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। ভোরে আলোকবালি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের গ্রুপে রয়েছে নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলী। তবে স্থানীয়রা বলছেন, বিএনপির উভয় গ্রুপের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন। নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, 2024 সালের 5 আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্যকে ঘিরে বিভাজন তৈরি হয় এবং সেই বিভাজন থেকেই আজকের সংঘর্ষের সূত্রপাত। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য নিয়ে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ান। পাশাপাশি দলীয় কর্মসূচিও তারা আলাদা পালন করেন। এদিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশের জেলা মাদারীপুর থেকে স্পিড বোর্ডে গিয়ে ফরিদপুরের কুমার নদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই মহড়ার ভিডিও ভাইরাল হবার পর পুলিশের নজরে আসে বিষয়টি। স্থানীয়রা জানায়, ভাঙ্গায় কুমার নদে একটি নৌকা বাইচ হওয়ার কথা ছিল, তবে ওই নৌকা বাইচটি হয়নি।
এই সময় নদীতে যাত্রীবাহী অর্ধ ডজন স্পিড বোট ও ট্রলারে ওই কিশোররা চাইনিজ কুড়াল ও বড়দা নিয়ে মহড়া চালায়। সড়কে দ্রুত বেগের মোটরসাইকেলের মতোই নদীর বুকে এঁকে বেঁকে স্পিড বোট চালিয়ে অস্ত্র উঁচিয়ে হইহুল্লা করতে করতে তাদের শক্তিমত্তা দেখায়। এদিকে গত সোমবারে ভাঙ্গায় দুর্বৃত্তদের হামলার পর এখনও স্থানীয় থানা ও উপজেলা পরিষদের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে শুরু করা যায়নি। এরই মাঝে কিশোর গ্যাংয়ের এমন মহড়া জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে সে বিষয়ে আদালতের নির্দেশনা পাওয়ার পর নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান আক্তার আহমেদ। সীমানা নিয়ে বিরোধের বিষয়ে ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে 18টি রিট হয়েছে। আদালত থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, যে কোনো প্রেক্ষাপটে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বিষয়। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না। বলেন, নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে সেটা পরে জানানো হবে। এছাড়া 31 অক্টোবর পর্যন্ত যাদের 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান ইসি সচিব। সীমানা নিয়ে আমি আমার যতটুকু আমার খবর নিয়েছি, আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার। আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজনৈতিক দল নিষিদ্ধ আর পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করলে ক্ষতিপূরণ দিতে হবে, হুঁশিয়ারি আমির খসরু। রাজধানীতে জামাত সহ 7 ইসলামী দলের বিক্ষোভ, জুলাই সনদের আইনি ভিত্তি আর পিআরে বাধা দিচ্ছে একটি দল, অভিযোগ গোলাম পরওয়ারের। আলোচনার মাধ্যমেই রাজনৈতিক মতভিন্নতা শান্তিপূর্ণ সমাধানে আসা প্রেস সচিবের। ইসি আইন সংস্কারে নির্বাচনের কাজে গতি বাড়বে ধারণা সরকারের। রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু জাতীয় নির্বাচনের তাগিদ বিশ্লেষকদের। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলন প্রত্যাহারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, ট্রাইব্যুনালে সাক্ষ্যে জানালেন নাহিদ ইসলাম। জোর করে বিবৃতি নিয়েছিলেন ডিবির হারুন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।